প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আমরা শুরু করছি আমাদের নিয়মিত আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন প্রতিভাবান লেখক এবং নাট্যকার। আরও অনেক পরিচয় আছে। বিশ্বজিৎ বসে আছে আমার সামনে। আমরা সরাসরি চলে যাচ্ছি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, রেডিও সারাবেলায় তোমাকে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা। তুমি কেমন আছো, কেমন লাগছে একটু বলো। নমস্কার সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাই রেডিও সারাবেলাকে এবং আপনাকে বিশেষ করে, আর এর সাথে যারা যুক্ত আছেন সবাইকেই ধন্যবাদ। কি বলবো, ফর দ্য ফার্স্ট টাইম এইরকম একটা ইন্টারভিউ আসছি। ভালো লাগা তো কাজ করবে, তার থেকে বেশি কাজ করছে ভয়। না, এটা তো ইন্টারভিউ না, আড্ডা শুনবো। তোমার সাথে আড্ডা কথা বলবো। আড্ডায় যে কথাগুলো হয় না, বসে বসে চায়ের টেবিলে বা কথা, সে কথাগুলোই মূলত হবে। তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই খুব ভয় পাচ্ছ তুমি? মনে করছো এটা কি হয়, ইন্টারভিউ মনে করছো? যে মিলু ভাইয়ের মতন মানুষ ইন্টারভিউ নিচ্ছে, আমি তো পাগল। এটা তো তোমার আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান। আচ্ছা, কি যেন বলছিলে? হ্যাঁ বলো। তো রেডিও সারাবেলাকে ধন্যবাদ। এই দিয়েই শুরু করছি আজকে আড্ডা। আচ্ছা, আড্ডা, গুড। আচ্ছা, তোমার পরিচয় একটু শুনি তোমার মুখ দিয়েই। আপনি যেভাবে বললেন, আমি বিশ্বজিৎ কুমার। আমার বাবার নাম শ্রী কৃষ্ণচন্দ্র দাস, মার নাম মিনতি রানী দাস। আমার বাবা গত বছর মারা যান, তো আমি ওনার নামের সামনে মৃতটা ইউজ করতে চাই না, কারণ ওনাকে এখনও মনে হয় উনি আমার পাশে আছেন। আমার বাসা গাইবান্ধা সদরে, ব্রিজ রোড, কালীবাড়ি। আর ছোটবেলা থেকে এখন পর্যন্ত ওখানেই আছি আমরা। তুমি লেখাপড়া করেছো কোথায় কোথায়? আমার পড়াশোনাটা শুরু হয় হচ্ছে প্রাইমারি স্কুল থেকে, ব্রিজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমার ক্লাস 5 পর্যন্ত। তারপর ইসলামিয়া বালক উচ্চ বিদ্যালয়, এখানে আমার হাই স্কুল জীবন, এবং সরকারি কলেজে ইন্টার, অনার্স এবং মাস্টার্স গাইবান্ধা সরকারি কলেজে। মাস্টার্স কি কোন সাবজেক্টে করেছো? ম্যানেজমেন্টে। এটাকে আমরা কি এমবিএ বলবো? এমবিএ। কত সালে শেষ করেছো? এইটা 22 সালে। আমি তোমাকে দেখি সাহিত্যাঙ্গনে, তোমার পদচারণা সবসময় দেখি, যেখানে কোনো অনুষ্ঠান সেখানেই তুমি আছো। এই যে তোমার একটা টান, সাহিত্যের প্রতি টান, নাটকের প্রতি টান, কোনো অনুষ্ঠানের প্রতি টান, মঞ্চ নাটকের প্রতি টান, এগুলি আসলে তোমার পরিবারে কীভাবে আসলো, কীভাবে তুমি অনুপ্রেরণা পেলে? আচ্ছা, শুরু থেকেই বলি, আমার 2 কাকু নাটকের সাথে যুক্ত ছিলেন। তো ছোটবেলায় যখন ওনারা রিহার্সেল করতেন, আমাকে কোলে করে নিয়ে যেতেন এবং আমি ওই মাঠে যে খেলতাম। আচ্ছা। তো তাদের একটা প্রোগ্রাম হয়, পদক্ষেপের প্রযোজনায় নাটকটা ট্রেন, আমার খুব মনে আছে। ওনারা যখন প্রথম শো করে 2001 সালে, আমি আমার মার সঙ্গে গিয়েছিলাম। বসে দেখার পর যখন দর্শক হাততালি দিচ্ছিল, তখন কেন জানি মনে হচ্ছিল জায়গাটা অনেক চমৎকার, যদি আমি কাজ করতে পারতাম। তো তারপর এইভাবে বাসায় এসে আমরা ছোট ভাইরা এমনিতেই রিহার্সেল করতাম যে ওইরকম দেখে আসছি, এইভাবে আমরা করব। বাহ। তো তার পরবর্তীতে 2004 সালে হামাগুড়িতে আমি জয়েন দেই। হামাগুড়ি মানে থিয়েটারের একটা শিশু সংগঠন। পদক্ষেপ থিয়েটারের একটা শিশু সংগঠন, সেখানে আমি প্রবেশ করি এবং ওর মাধ্যমে এখন পর্যন্ত আছি, এবং পরবর্তীতে আমি পদক্ষেপের সদস্য হয়ে যাই আর কি। বাহ, তাহলে তো হামাগুড়ির একটা অনেক বড় অবদান আছে। আমি দেখেছি আলাল আহমেদের সাথে আমার যখন কথা হয়, তখন আমাকে বলেছে যে হামাগুড়ির উদ্দেশ্যটা শিশুদেরকেও কীভাবে সংগঠিত করে আস্তে আস্তে নাটকে নিয়ে এসছে। এটা তো তুমি নাটকের কথা বললে, সাহিত্যাঙ্গনে কীভাবে প্রবেশ? সাহিত্যাঙ্গনে আমার শুরুটা যেহেতু নাটক দিয়ে, তো আমি প্রথম নাটক লিখি আমার স্কুল প্রোগ্রামের জন্য। এটা 2003 সালে, সব ভালো যার শেষ ভালো, তার নামে একটা পথনাটক আমি লিখি। এই বলো তো, 3 সাল মানে তোমার বয়স কত তখন? আমার বয়স তখন 7 বছর। 7 বছর থেকে তুমি নাটক লেখা শুরু করছো? তোমার তো সাহস কম না? হ্যাঁ, তখন তুমি কোন ক্লাসে পড়ো? তখন আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা। তো ওই স্কুল প্রোগ্রামে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি ওইটা 15 মিনিটের আমরা একটা শো করি, যেটা পরবর্তীতে পড়াশোনার কারণে একটু গ্যাপ পড়ে যায়। এবং পরবর্তীতে 2016 সালে কবি সরোজদেব আগে একটা প্রোগ্রাম করতেন পহেলা বৈশাখে, সবার হয়তো বা মনে আছে গাইবান্ধা যারা আছেন। তো ওনার ওই সকালের প্রোগ্রামটাতেই উনি বললেন যে এটা মঞ্চস্থ করা হবে। তো উনি দেখতেন, আমি যেতাম ওনার অনুষ্ঠানে, উনি আমাকে দেখতেন। তো উনি বলতেন যে যেহেতু তুমি নাটক করো, তো আমরা একটা করতেই পারি। তো ওই নাটকটা যখন আমি করলাম, করার পর
উনি আমাকে বলতেছিল যে নাটকটা অনেক সুন্দর হয়েছে, তুমি কি লেখালেখি করো? আমি বললাম যে আমি খুব বেশি লিখি না, তবে কবিতা লিখতাম টুকটাক, এবং যখন প্রাইভেট পড়তাম বা কলেজে যেতাম ভালো লাগতো না, তো খাতা খুলে কলম দিয়ে টুকে টুকে রাখতাম। তো উনি বললো যে কতগুলো আছে এইরকম। আমি বললাম যে হচ্ছে দেখতে হবে। তো উনি বললো তুমি আজকেই যাও, তোমার যতগুলো খাতার পেজ আছে সব ছিঁড়ে ছিঁড়ে দেখো কতটা হয়। কতটা হয়? আমি গেলাম খুঁজে খুঁজে প্রায় 50টা। বাহ। তো ওনাকে দেখালাম। এটা কত সালের দিকে হবে? এটা 18 সালে। 18 সালে। বাহ। তো উনি বললেন যে আমরা এক্সপেরিমেন্ট হিসাবে দেখতে পারি, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি শব্দ প্রকাশনা থেকে এটা পাবলিশ করো, আমিও তোমাকে সাহায্য করব। আমি বললাম ঠিক আছে, যদি আপনার মনে হয় করা যায় তাহলে আপনি করতে পারেন। তিনি ইন্ডিয়াতে গিয়েছিল একটা প্রোগ্রামে, সেখান থেকে এসে 2019-এ অমর 21 বইমেলায় আমার বইটা তিনি পাবলিশ করেন। আমি সঙ্গে নিয়ে আসছি কবি সরোজদেবের প্রকাশনা থেকে পাষাণ প্রতিমা, আমার প্রথম কাব্যগ্রন্থ একক। তো এটি তিনি প্রকাশ করেন 2019 সালে। এটা ঢাকা আন্তর্জাতিক যে আমাদের বইমেলাটা হয় মাতৃভাষা দিবসে ফেব্রুয়ারিতে, সেখানে রাজশাহী চিহ্ন মেলা, আসামের বইমেলা এবং কলকাতা বইমেলায় আমার বইটা সরোজদেব নিজেই নিয়ে যান। চিহ্ন মেলা আর কলকাতা বইমেলা এবং আসামের বইমেলায়। আসামে কি মানে তুমি গিয়েছিলে তখন? আমি যাইনি, আমার যাওয়ার সুযোগ হয়নি, তখন আমার পাসপোর্ট ছিল না, এই জন্য যাওয়া হয়নি। কলকাতা আমি গিয়েছি পরবর্তীতে। চিহ্ন মেলাতেও যাওয়া হয়নি, তখন আমি কলেজে তখন পড়াশোনা করতেছি মাত্র। তো বাসা থেকে অ্যালাউ করতো না, আমার বাসা থেকে লেখালেখিটা খুব বেশি অ্যালাউ করতো না, যেটা এখনো করে না। তবে এখন একটু সবার সাথে মিশি জন্য ওনারা বলেন যে হ্যাঁ ভালো জায়গায় যাচ্ছে তো করুক। তো এর মাধ্যমে উনি বইটা বিক্রি করেন। আমার বই 300 কপি উনি পাবলিশ করেন এবং প্রায় 250 কপি সেল হয়ে যায় এই মেলাগুলোতে। এবং আমার কাছে কিছু কপি থাকে, আর ওনার কাছে উনি বলছিলেন তোমার পরিচিত যাদেরকে তাদেরকে দিতে পারো, এই জন্য তোমাকে দিলাম। তো আমি সেটাই করেছিলাম। আর উনিও যে কপিগুলো ছিল সেগুলো বিভিন্ন সংগঠনে ডোনেট করে। এইভাবেই আমার লেখালেখিটা শুরু, মানে নাটকের পর যদি বলি সাহিত্য অঙ্গনে কীভাবে প্রবেশ, তো ওনার মাধ্যমেই আমার সাহিত্য অঙ্গনে প্রবেশ। আমাদের সবার শ্রদ্ধেয় কবি সরোজ দাদার সান্নিধ্যে বা পৃষ্ঠপোষকতায় তার হাত ধরেই তোমার এই জগতে আসা, এই তো। তো দাদাকে আমরা আজকে এখান থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। অবশ্যই দাদার সাথে অনেকের খুব ঘনিষ্ঠতা ছিল। যাই হোক, দাদা আমাদের মাঝে নেই, দাদা ওপারে ভালো থাকুক, আমরা এটাই দোয়া করি। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে যে তোমার কতগুলো কবিতা হবে যাবত লিখেছো তুমি? পাষাণ প্রতিমায় 50টি কবিতা আছে, অলরেডি পাবলিশড হয়ে গেছে। আর খুব বেশি লিখি না, মাঝে মধ্যে লিখি। তো মনে হয় 2টি গ্রন্থ আবার পাবলিশ করা যাবে, এরকম আছে না? এইরকম আছে। কতটা আছে তোমার স্টকে? আমার স্টলে কবিতা শখানেক হবে, গল্প আছে 15টা। আমি নাটক লিখলাম রিসেন্ট 2টাই, আর একটা উপন্যাস লেখার প্রসেসে চলতেছে, যদি এখনো হাত দিতে পারি নাই। আমার ওই জায়গাটাতে যাওয়া উচিত এবং দেখা উচিত তারপর। আচ্ছা বিশ্বজিৎ, শুরুতেই তোমার একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। এখন তোমার কাছে বই আছে? যেহেতু আমার মুখস্থ থাকে না, মনে থাকে না, কারণ আমি নাটক করি, নাটকের কারণে এটা অবশ্যই তুমি দেখে। আর তো কার কবিতা আবৃত্তি করবে? আবৃত্তি যেহেতু শেখা হয়নি, তো আমি বলবো আমি পাঠ করব। হ্যাঁ, বলতে পারো। এটা আমার লেখা বই থেকে, পাষাণ প্রতিমা থেকে একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে একটা দীর্ঘশ্বাস। একটা দীর্ঘশ্বাস। হ্যাঁ। একটা দীর্ঘশ্বাস যেন বুকে আমার ছুরির মতো বিঁধল। একটা দীর্ঘশ্বাস যেন আমার বুকে এফোর ওফোর করে দেয়। একটা দীর্ঘশ্বাস যেন লক্ষ লক্ষ কথা জমে আছে বুকে। একটা দীর্ঘশ্বাস বেরোবার জন্য আকুলি বিকুলি হুড়মুড় আশ্রয় ভেতরে। একটা দীর্ঘশ্বাস সময় ভারী থামের দুপা থপ থপ হেঁটে চলে। একটা দীর্ঘশ্বাস স্লোতগতি সময় অস্থির করে তোলে। একটা দীর্ঘশ্বাস মৃত সন্তান স্তব্ধ মাটিতে পড়ে থাকার মতন। একটা দীর্ঘশ্বাস নিচ্ছিদ্র অন্ধকার শরীর ভাঙনের শব্দ। একটা দীর্ঘশ্বাস শৈত্যপ্রবাহ এসে অস্তিত্ব করে বজায়। একটা দীর্ঘশ্বাস বটা থেকে খসে পড়া পুরাণ পাতা আমি। একটা দীর্ঘশ্বাস আমাকে ভাসিয়ে তলিয়ে ডুবে নিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস বুকে হাত চাপা দিয়ে নীরবে অশ্রু ঝরে ধারায়।
একটা দীর্ঘশ্বাস, রুদ্ধ কণ্ঠস্বরে ধাক্কা, দৃঢ়স্বর বিমূঢ় নিশ্চুপ কান্না। একটা দীর্ঘশ্বাস, উদ্দাম রক্তস্রোত, চিরমুক্ত আমি। একটা দীর্ঘশ্বাস, শুধু একটা দীর্ঘশ্বাস, মুখোশহীন বাস্তবতা এনে দেয় সবারই। ধন্যবাদ। খুব সুন্দর। এই যে সাহিত্য জগতে তোমার শক্তিশালী পদচারণা, যদি বলবো শক্তিশালী, তোমার ছোট গল্প লেখা আছে তো? ছোট গল্প লেখা আছে, প্রকাশ শৈলী থেকে একটা গল্প শুধু পাবলিশড হয়েছে, আর রেখেছি যে স্টকে থাক, পরবর্তীতে যদি গ্রন্থ আকারে বের করা যায়। যদি বই আকারে বের করা জি। যায়। উপন্যাস লিখেছো নাকি? প্রসেসে চলতেছে, শেষ Process হয়নি। আছে, আমি জানি তো তুমি কাজ করছো। তুমি তোমার মধ্যে একটা জিনিস আছে কি জানো বিশ্বজিৎ, তুমি যখন নাটক নিয়ে থাকো তুমি সব নাটক নিয়েই থাকছো। একদম। এর মধ্যে কোনো কবিতা বা গল্প এগুলো নিয়ে আর তোমার হ্যাঁ। মানে তুমি তখন নিজেকে ওই জায়গাটাই কনসেন্ট্রেশনটাকে শতভাগ দিয়ে থাকো। আবার তুমি যখন কি বলবো যে নাটকে যাও, নাটক, কবিতা গেলে কবিতা, এই যে এটা ভালো, এটা কিন্তু ভালো। আচ্ছা, যেটা বলছিলাম নাটক, তোমার মঞ্চ নাটকের প্রতি মারাত্মক দুর্বলতা আছে এবং তুমি এটা মঞ্চ শুরু নাটক- থেকে। হ্যাঁ, এটা যদি বলো আমাদের দর্শক শ্রোতারা একটু জানবে কিভাবে তুমি মঞ্চ নাটকের প্রতি তোমার কি বলবো যে শুরু, মানে মঞ্চ নাটকের সাথে কাজ করা কিভাবে শুরু হলো? ওই তো বললাম 2001 সালে যখন আমি নাটকটা দেখি, কেন যেন মনে হয়েছিল ওই জায়গাটাতে আমি যাব, আমিও একদিন হাততালি পাবো। আচ্ছা আচ্ছা। এই থেকে 2004 সালে হামাগুড়িতে, এবং পরবর্তীতে আমি হামাগুড়িতে একটা শো করেছিলাম, এটা ছিল হচ্ছে শিশু অভিনেতা হিসাবে। দৃশ্যটা এমন ছিল যে আমাকে নিয়ে কেউ একজন যাবে, আমার পেট ব্যথা, আমি শুধু কান্না করব। আমার এতটুকু কাজ করেছিলাম, এটা কি ওই পদক্ষেপেই? পদক্ষেপেই একটা কাজ ছিল। তো তার পরবর্তীতে পড়াশোনার কারণে প্রচুর গ্যাপ চলে গেল। এরপর 2017 সালে আমার লেখা প্রথম মঞ্চ নাটক শেষটা ভালো, আমার ইচ্ছে ছিল যে আমি নাট্যকার হিসাবে এখানে কাজ করব, কিন্তু পরবর্তীতে আপনারা সবাই জানেন যে থিয়েটারে এখন খুব কর্মী সংকট, তার মতন আমাদের ছোট শহরে তো আরও বেশি। তো ওনারা চাচ্ছিলেন আমি অভিনয় করি, যেহেতু আমি এর আগে করেছিলাম এবং যুক্ত ছিলাম পদক্ষেপের সঙ্গে, তো আমি বললাম করা যায়। তো সেখান থেকেই মূলত অভিনয়টা শুরু। তখন থেকে ওই নাটকে পুরোহিত নামে একটা চরিত্র ছিল, যে চরিত্রটা আমি করি, ওটা পুরোহিত। ওই চরিত্রটা শুরু থেকে শেষ পর্যন্ত নাটকে থাকে। তো তখন থেকে অভিনয় 2017 সালে। এরপর তো হনন, পথনাটক, 4টে ছুটি নাটকে অভিনয় করলাম। এখনও পর্যন্ত যদি ভালো গল্প মনে হয় যে আমার সাথে যাচ্ছে, আমার চরিত্রের সাথে, বা আমি ওই চরিত্রটা করতে পারছি, আমার না নেই। হ্যাঁ, খুবই সুন্দর। তুমি তো আসলে গানও লিখেছো। গান আমি লিখি না, মূলত আমি গীতিকার নই, আমি কবিতা লিখি। তো ওই কবিতা থেকে আমার এক ভাই ছিলেন পরিচিত, মুহিত পাপ্পু, তো এটা গাইবান্ধা নিয়ে লেখা ছিল। আমার গাইবান্ধা শিরোনামে একটা কবিতা ছিল। উনি বললেন যে আমার কবিতাটা পছন্দ হয়েছে, আমি এটা গান বানাতে চাই, তুমি কি বলো? আমি বললাম আমি সুর দিতে পারবো না, আমি একটা জায়গায় যদি পারফেক্ট, আমি সেই জায়গাটাতে পারফেক্টলি কাজ করতে চাই, সব জায়গায় যেতে চাই না। উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি সুর করতে বলেছিল সে? হ্যাঁ। আচ্ছা। তো আমি বললাম আমি পারতেছি না, আমি এটা বরাবরই বলি যে আমি একটা কাজের জন্য বেস্ট, আমাকে সেটা রাখেন, আমি সেটাই করতেছি। সেটা কি আধুনিক গান ছিল? সেটা আধুনিক গান, আমার গাইবান্ধা নিয়ে, আমার গাইবান্ধা নিয়ে। এবং এটি উনি গানের রূপ দেয়, এবং 22 সালে এটি কাজ করা হয়। 24-এ এই গানটি তিনি প্রথম ইউটিউবে প্রকাশ করেন, এবং মজার বিষয়, গানটি প্রথম রেডিও সারা বেলাতেই মানে মোড়ক উন্মোচন করা হয়, এবং এটা তখনই রেডিওতে নিয়ে আসা হয়েছে কি গেস্ট হিসাবে তোমার জীবনী শোনার জন্য। তোমার সেই গানটি প্রথম রেডিও সারা বেলাতেই বাজানো হয় এবং মোড়ক উন্মোচন হয়। এটা কিন্তু রেডিও সারা বেলার জন্য দারুণ একটা, এটা আমার জন্য বড় প্রাপ্তি, দারুণ পাওয়া একটা রেডিও সারা বেলার জন্য। এবং পরবর্তীতে আমাদের সাপ্তাহিক পত্রিকা অবিরাম, তিনি এই গানটা নিয়ে একটা রিপোর্ট করেছিল। তিনি বলেছিলেন যে গাইবান্ধায় এখন পর্যন্ত যতগুলো গান আসছে গাইবান্ধাকে নিয়ে বা গাইবান্ধাকে রিপ্রেজেন্ট করে, বিশ্বজিৎ ছোট মানুষ হলেও তার ছোট হাতে খুব স্ট্রংলি তিনি গাইবান্ধাকে রিপ্রেজেন্ট করতে পেরেছেন। আচ্ছা বিশ্বজিৎ, তোমাকে নিয়ে আমার আর একটা প্রশ্ন করার জন্য আমার মনে হচ্ছে, সেটি হচ্ছে যে তুমি তো আসলে কমার্সের ছাত্র। হ্যাঁ, আমি কমার্সের ছাত্র। কমার্সের ছাত্র হিসেবে তুমি বাংলাকে যেভাবে রপ্ত করেছো, আমি যতদূর জানি তুমি বাংলা উচ্চারণ করো একটু সঠিক উচ্চারণে, এবং এই যে একটু আগে তোমার বলা হয়েছিল যে
চিহ্ন মেলা, চিহ্ন মেলা। অথচ দেখো অনেকে কিন্তু এই চিহ্ন সঠিক উচ্চারণে না বলে চিহ্ন বলে। হ্যাঁ, হ্যাঁ, কানহোপা, এই যে তুমি এগুলি কোথা থেকে শিখলে যদি বলো একটু? মূলত উচ্চারণ মানে শুদ্ধ উচ্চারণ কিভাবে শিখলে? আমি চেষ্টা করি, যদি আমার মধ্যে গাইবান্ধার এক্সিনটা বেশি আমি মনে করি, এবং যেহেতু আমি এখনকার যুগের জেনারেশনের, তো এখনকার বাচ্চারা যেভাবে কথা বলে আমি সেভাবেই কথা বলি, এটা অভ্যাস হয়ে গেছে। তবে সরোজ যেটুকু দেখতাম গাইবান্ধায় একমাত্র মনে হয় ওনাকেই দেখতাম যিনি শুদ্ধ বাংলায় কথা বলতেন। হ্যাঁ, এটা কি আপনি জানেন? নিঃসন্দেহে শুদ্ধ তো ভাষায় কথা বলতে। ওনাকে দেখার পর মনে হতো যে আমারও বলা উচিত। না, আমি যেটা বলছি, ধরো যে আমাদের অনেক মানে কথোপকথনে বা কোনো কথ্য ভাষায় আমরা অনেক সময় শব্দটাকে ভুল উচ্চারণ করে থাকি। এই যে তুমি যদি শুদ্ধ উচ্চারণ করে থাকো, এটি তোমার কোনো গুরু আছে কিনা বা কোনো? না না, সেভাবে গুরু নেই। তুমি একা একা শিখেছো, দেখে দেখে শুনে শুনে একা একা পড়ে পড়ে শুনে শুনে পড়ে পড়ে। তুমি তো দেখি একটা এক্সট্রাঅর্ডিনারি মেধাবী লোক। এই বিষয়ে একটা কথা বলি, আমাকে অনেকেই বলে যে তোমার লেখালেখি শুরুটা কিভাবে এবং এখানে তোমার কোনো গুরু আছে কিনা। আমি বলি সবাই আমার গুরু, আমার একজন গুরু নেই যে আমি যার থেকে শিখতে পারবো এমন কেউ ছিল না। আমি পড়ার ইচ্ছা ছিল বা লেখার ইচ্ছা ছিল, এই থেকে আমি বিভিন্ন ধরনের বই পড়তাম যে লেখা শুরু কিভাবে করা যায়। তো পড়ে পড়েই শেখা মূলত। তার পরবর্তীতে কবি সরোজদেব, নাটকে আমাদের যারা নাট্যকার ছিল তাদের বইগুলো পড়তাম। সাবেদ আল সাদ আঙ্কেল, উনিও কবিতায় আমাকে অনেকটা হেল্প করেছেন যে এইভাবে করলে ভালো হবে। তো এই দিক থেকে বলবো ওইভাবে আমার কোনো একজন গুরু নেই, আমার সবাই গুরু, এবং আমি আপনার থেকেও শিখি, আপনার লেখাগুলো পড়ি। এক রাতে কি কবিতা শেখা যায়? কখনোই না। কত রাত লাগতে পারে? আমার এমনও আছে, আমি কয়েকটা লাইন লিখেছি, সেই কবিতাটা লিখতে আমার 1 মাস লেগেছে। এমন কথা যদি আমরা শুনি যে এক রাতে একজনকে কবিতা শিখিয়ে দিয়েছে কিভাবে লিখতে হয়, সেটি তুমি কিভাবে দেখবা, সেটা কিভাবে ব্যাখ্যা করবা? তাহলে বলবো সে একজন ভালো শিক্ষক, আর যে শিখতে পেরেছে সে একজন ভালো ছাত্র। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো এরকম দ্রুত অনেক কি বলবো শিক্ষার্থী তৈরি করা যায়। কবিতায় হবে না, কবিতা বা লেখালেখিতে হবে না যদি তার ভিতর থেকে না আসে। কবিতায় হবে না। আচ্ছা, তুমি তো একজন যদি বলি যে জাতীয় গ্রন্থাগার এবং আর্কাইভসের তালিকাভুক্ত লেখক, এটি বলো তো ব্যাকগ্রাউন্ডটা বা কিভাবে আসলে এখানে? 2019 সালে আমার যখন পাষাণ প্রতিমা যখন হচ্ছে পাবলিশড হয়, তখন এই বইটির 5 কপি করে বাংলা একাডেমিতে জমা দিতে হয়, যেটি সরোজদেব করেছিলেন। এবং পরবর্তীতে আমাকে 2020-এর শেষে ওখান থেকে ফোন দেওয়া হয় এবং বলা হয় তোমার কি বই আছে এই নামে? আমি বললাম হ্যাঁ। তো ওনারা যাচাই করতেছিল যে আসলে ঠিক কিনা। পরবর্তীতে ওনারা বললেন যে আমরা একটা ফর্ম পাঠাচ্ছি, তুমি পূরণ করে দাও। তো আমি পূরণ করে দিলাম, এবং পরবর্তীতে দেখলাম যে ওনারা আমাকে একটা কোড পাঠালেন, শুধু বললেন যে এই কোডটা ইউজ করো না কোথাও বা কাউকে দিও না, এটা তোমার হচ্ছে লেখক আইডি। তো পরবর্তীতে আরেকটা ছবি পাঠালেন যেখানে দেখলাম যে আমি আর্কাইভের তালিকাভুক্ত, এবং তারা বললেন তুমি এটা সবাইকে দেখাতে পারো। আচ্ছা, তাহলে আমি তো আর্কাইভসের তালিকাভুক্ত একজন লেখক। হ্যাঁ। ওকে, তোমার এটি একটা বড় পাওয়া। এরকম আর কেউ আছে গাইবান্ধায় তোমার জানা মতে? আমি যখন ছিলাম তখন খুব বেশি ছিল না, এটা পরবর্তীতে সরোজদেব এবং কয়েকজনের হাত ধরে তারা যখন লিস্ট করতেছিলেন, তো এখন মনে হয় কয়েকজন আছেন। আচ্ছা, আর্কাইভস এবং গণগ্রন্থাগার না, আর কি যেন বলছিলে তুমি একবার আমাকে? এটা গণগ্রন্থাগার। হ্যাঁ, সেখানে তো তুমি তালিকাভুক্ত। হ্যাঁ, এটা হচ্ছে নাট্যকার হিসাবে। নাট্যকার হিসাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার আর কি জমা আছে বলো তো, যেটা এখনো তুমি বলতে যাচ্ছ না বা পাবলিশড হয়নি বা হবে? এরকম তোমার অনেকগুলো পাইপলাইনে অনেক কিছু জমা দেওয়া আছে, কোথায় কোথায় কি আছে একটু বলে দাও। আজকে রেডিও সারা বলে এক সন্ধ্যায় সবকিছু বললে পরে সন্ধ্যায় আরে বলো না, কিছু রেখে দেই। বলো আরে দর্শক শ্রোতা তোমার কাছে পেয়েছে রেডিও সারা বলে, বলতে সমস্যা নেই, বলো। আমার লেখাগুলো ইচ্ছে আছে লেখাগুলোকে আরো এস্টাবলিশড করে তার পরবর্তীতে এগুলো গ্রন্থাগারে বের করব। ইচ্ছে আছে মঞ্চনাটকে ডিরেকশন দেব এবং নিজেও অভিনয় করব। আর আমি একটা ডকুমেন্টারি নিয়ে কাজ করছি, আর একটা শর্ট ফিল্ম নিয়ে। শর্ট ফিল্মটা বানানো শেষ, তবে ডকুমেন্টারিটা করা হয়নি। ইচ্ছে আছে যে ফেস্টিভ্যাল, যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো হয় এগুলোতে আমার শর্ট ফিল্মটা আমি জমা দেবো। ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে এটা জমা দেওয়ার ইচ্ছা আছে, এবং যদি ভালো মনে হয় যে হ্যাঁ ভালো রেসপন্স পাচ্ছি, তাহলে আমি এটা পাবলিশ করবো সবার জন্য, উন্মুক্ত দেখার জন্য। বাহ, আমি যখন ঢাকায় ছিলাম বিশ্বজিৎ, তুমি তো আমার পুরাতন স্মৃতি মনে করে দিলে। আমি এই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে পার্টিসিপেট করতাম দর্শক হিসাবে।
ধরো যে ইরানের, ফ্রান্সের বা নেপালের, একদম কোনোটা 3 মিনিটের ছবি, কোনোটা 15 মিনিটের ছবি, কোনোটা 10 মিনিটের ছবি, এরকম ছবি তুমি তৈরি করেছো কতগুলো? দুইটা। কি কি নাম? একটি নাম হচ্ছে মৃত মায়া। এটাতে এক্সপেরিমেন্ট হিসাবে করতে চাচ্ছিলাম এবং আমি দেখতে চাচ্ছিলাম, সবাই বলে আমাকে দিয়ে নাকি অভিনয় হবে, তো এটা নিজের উপরেই করা অভিনয় আমি করেছিলাম ক্যামেরা ফেস দেখার জন্য। তো খুব বেশি মানুষকে দেখানো হয়নি। আমাদের খন্দকার সুমন ভাই, চলচ্চিত্র নির্মাতা, সাঁতাও চলচ্চিত্র নির্মাতা, ওনাকে দেখিয়েছিলাম। আমার খুব স্নেহভাজন খন্দকার সুমন, ওনাকে দেখিয়েছিলাম সাহস করে, খুব ভালো ছেলে। উনি বলেছে, বিশ্বজিৎ তুমি কাজ করতে থাকো, কাজ করতে করতেই মানুষ শেখে। তো এটা ছিল ওনার কমেন্ট। আর এর পরবর্তীতে যেটা তৈরি করেছি, যেটা মনে হচ্ছে যে পাঠাতে পারবো বা হয়েছে সেই মানের, সেটির নাম হচ্ছে হাওয়াই মিঠাই। এটা একটা পথ শিশুকে নিয়ে বানানো। তুমি তো আদিবাসীদের নিয়ে বোধহয় একটা নাটক করেছো। এইটা রিসেন্ট, এইটা হচ্ছে হ্যাঁ বাংলাদেশ শিল্পকলার আয়োজনে নতুন সম্ভাবনাময় নাট্যকার যে খোঁজার একটা উন্মেষ, বা তারা এটা কাজটা করছে যে নতুন নাট্যকার আসুক বাংলাদেশে। তো এইটার জন্য তারা কিছু তরুণ নাট্যকার তারা সিলেক্ট করেছিল একটা কর্মশালার ভিতর দিয়ে, যেন প্রসেস দিয়ে তারা শেখাতে পারে। তুমি গতকাল এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলে? আমি আজকে ভোরেই চলে আসছি কর্মশালা শেষ করে। মানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে 52 দিনের একটি কর্মশালা। 52 দিনের 4টা ভ্যানু ছিল, 2টি ঢাকায়। কোনো ছুটি ছিল না মাঝখানে ছুটি ছিল, আমরা রিসার্চ করতে চলে আসছিলাম, মানে আমরা যেটা নিয়ে লিখতেছিলাম সেটার উপরে দেখার জন্য এবং লেখার জন্য আমরা চলে আসছিলাম গাইবান্ধায়। 3 বার আসছিলাম। সে কি কথা, এটা তো 2 মাসের কাছাকাছি প্রায়। হ্যাঁ, 2 মাসের কাছাকাছি। এবং এটি আমি আমাদের গোবিন্দগঞ্জের যে আদিবাসী সাঁওতাল পল্লী আছে, এইটার উপরে আমি লিখছি আমাদের ফাইনাল। সে নাটকের নাম কি বলা যাবে এখন? হ্যাঁ, নাটকের নাম বলা যাবে, কোনো রেস্ট্রিকশন আছে? রেস্ট্রিকশন নেই, তবে দেখাতে পারবো না বা শোনাতে পারবো না। এটা নামটা বলো তুমি। নাটকের নাম হচ্ছে দিশম। দিশম অর্থাৎ সাঁওতালি ভাষায় ওরা মাতৃভূমিকে দিশম বলে। মাতৃভূমিকে দিশম বলে। তো আমার নাটকের নাম দিশম। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে ধরো যে আদিবাসীদের মাঝে মাঝে আমরা পেপার পত্রিকায় দেখি, তাদের অনেক দাবি দেওয়া, আন্দোলন, আমার জায়গা, আমার পৈতৃক ভূমি, এগুলো নিয়ে কি এটার জিস্ট তৈরি হচ্ছে? জিনিসটা বলতে পারি এটার আদলেই, তবে আমি ফুললি এইটা রাখি নাই, কারণ আমার হচ্ছে উগ্রতা পছন্দ নয়। আচ্ছা আচ্ছা, আমি সবকিছু আধো রাখতে চাই। আর হচ্ছে আমি চাই সবাই ভালোভাবে একসাথে মিলেমিশে থাকুক। তো আমার নাটকটা শুরু হয় হচ্ছে একদম তাদের যে কৃষ্টি কালচার আছে সেইটা দিয়ে, এবং শেষটা তাদের দাবি দেওয়া, তাদের অধিকার আদায়। এটা আমরা কবে নাগাদ দেখতে পারবো, মঞ্চস্থ হবে? এটা মঞ্চস্থ আমি বলতে পারছি না, যেহেতু এটা শিল্পকলার আন্ডারে। এটা যদি ফাইনালি সিলেক্ট হয়, তারা পছন্দ করেছে, তো তাদের ইচ্ছে আছে তারা একটা বই আকারে এটা পাবলিশ করবে, এবং এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে। আমার কেন যদি মন বলছে তোমার এটা সিলেক্ট হবে, আমি চাই হোক। আমার মন বলছে সিলেক্ট হবে। কি জন্য জানো? প্রথমত ওরা তো আমাদের বাংলাদেশের মাইনরিটি সেকশনের মধ্যে ওরা একটা মানে গ্রুপ আর কি। আর ওরা অনেক কি বলবো যে অনেক দিক দিয়ে তারা অধিকার থেকে বঞ্চিত বা নিপীড়িত, অনেক দিক দিয়ে তারা আছে। যদিও তাদেরকে আমরা কি বলি যে আদিবাসী বলি, কিন্তু আসলে সরকার কিন্তু আদিবাসী বলে না, বলে ক্ষুদ্র নিরীগোষ্ঠী বলে। যাই হোক, তাদের অনেক আমি দেখি কি বলে কালচারাল প্রোগ্রামগুলো দেখি, বই উৎসব না কি বলে ওটা বলে, বাহা পার্বণ। বাহা পার্বণ। আমি এই নাটকে যতটা খেটেছি, আমি মনে হয় না আমার আগের নাটকে খেটেছি, কারণ একটা জায়গাকে রিপ্রেজেন্ট করা খুব দুঃসাহসের বিষয়। কারণ একটু বিচ্যুতি হলেই তারা, এটা আমার দায় তখন যে আমি বিচ্যুতি করেছি। তো সেদিক থেকে আমি চাচ্ছিলাম না যে আমার কোনো বিচ্যুতি হোক। তো একদম মাঠ পর্যায়ে যে তাদেরকে দেখা, আমি 4 দিন গিয়েছিলাম এবং 1 দিন থেকেছিলাম সেখানে। আমার একটু অভিজ্ঞতা আছে বিশ্বজিৎ, আমি বলি গোবিন্দগঞ্জের কোন একটা ইউনিয়ন আমার মনে নেই, কি যেন কাটা দিয়ে একটা নাম আছে দেখি, কাটা ইউনিয়ন, ওখানে আছে হচ্ছে সাপমারা ইউনিয়ন আছে একটা, আর হচ্ছে কাটাবাড়ি নামে একটা জায়গা আছে। আচ্ছা, যাই হোক, আমি গিয়েছিলাম যখন, ওখানে ওদের একটা কালচারাল রিসোর্স সেন্টার ছিল, ওর মধ্যে ঢোল, হারমোনিয়াম, তবলা, মানে বাঁশি, অনেক কিছু আছে। ওরা মাদল বলে ঢোলকে। এখন আমি যার সঙ্গে গেছি ওখানে, তো আগে থেকে জানে, মোটরসাইকেলে যাচ্ছি, আগে থেকে জানে আসবে। ওরা 2টো লাইন হয়েছে, বুঝছো, লাইন হয়ে ওরা মানে দুলে দুলে একদিকে নাচতেছে, হারমোনিয়াম দিয়ে গান করতেছে, বাঁশি বাজাচ্ছে। আমি বললাম যে কেন, মানে মাঝখান দিয়ে আমি যাচ্ছি, বরণ করে নিচ্ছি, এই যে
এটা আমি কি বলবো, আমি তখন মনে মনে ভাবছি আমি কি কোনো থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট? আমি তোমাদের মতো একজন মানুষ, নাগরিক, একই জেলার। করছে না, এটা ওদের সংস্কৃতিতে। আমার এত ভালো লাগছে জানো। হ্যাঁ, আমি এটা নিজের চোখে দেখেছি, তারা করে সেটা। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি তাদের সাথে মিশে যাই, আমি তাদের লোক হয়ে যাই। তারা কি কি করে আমি সেটা করতে চাই। তো বিশ্বজিৎ, তোমার আরেকটা কবিতা এখন শুনতেছি। কবিতা তোমার ঠিক আছে। কাছে বই আছে, একটি কবিতা তো হয়েছে। আমি কিন্তু তোমার অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলেছিলাম যে তোমাকে কমপক্ষে 2টি কবিতা আবৃত্তি করতে হবে। আচ্ছা, তোমার ভাষায় পাঠ নাকি? আমার ভাষায় পাঠ। আপনি যতবার বলবেন আমি ততবার পাঠ করতে পাঠ পারি, কিন্তু বলবো। আবৃত্তি করতে পারবো না। ওকে, যা বলো, তুমি আবৃত্তি করো। এটি 4 লাইনের একটা কবিতা। হুম। তো বেঁচে থাকুক ভালোবাসা শিরোনামে কবিতাটি। এতটাও দূরে সরে যেও না, আপন করে নিতে ভাবতে হয়। এতটাও কাছে এসো না, দূরে গেলে কষ্ট যাতে না হয়। শেষ? শেষ। শুরুই হলো না তাতে শেষ, একই কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি ছিল, হ্যাঁ, কি ছিল? শেষে হইল না শেষ। হ্যাঁ, সেটা তো দেখছি। আচ্ছা, তুমি হচ্ছে কি যেন তোমার আমি জিজ্ঞাসা করবো, সর্বদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা তো আমি বলেছি, ঢাকা শিল্পকলা বলেছি। স্থানীয়ভাবে সাহিত্য চর্চার ক্ষেত্রে তোমার পরামর্শ কি, সম্প্রতিটা কত দূর? আচ্ছা, আমি নিজে ট্রাই করেছি একটা শর্ট ফিল্ম বানানোর। আর আমি অভিনয় করেছি গাইবান্ধা সরকারি কলেজের প্রফেসর রবীন্দ্রনাথ চক্রবর্তীর আইল দ্য ডিভাইডার নামে একটি শর্ট ফিল্মে আমি অভিনয় করেছিলাম এবং তার আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো এই নাটকটি আসাম ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ক্রিটিক অ্যাওয়ার্ড পায়। বাহ, এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। পরবর্তীতে তিনি আরও কাজ করতে চেয়েছিলেন, হয়তো তার ব্যস্ততা আমার ব্যস্ততার কারণে হয়নি, তবে তিনি রিসেন্ট করতে চাচ্ছেন। আমি চাই যে ভালো কিছু হোক গাইবান্ধা থেকে। আর যদি সাহিত্য অঙ্গনের কথা বলি গাইবান্ধা নিয়ে, তো নতুনরা খুব বেশি আসছে না এখানে। যারা আসছে তারা হয়তো বা ভালো লাগা থেকে আসছে। আমি একটা কথা বলি যে যদি ঝোঁক, ওরা বলে যে ঝোঁক ঝোঁক, তা আমি বলি শুধু ভালো লাগা ঝোঁক থেকে এসো না, কারণ এই জায়গাটা অনেক কঠিন। তুমি যদি মনে করো তুমি পাবলিসিটির জন্য বা ফেস ভ্যালুর জন্য আসতো, তুমি আসতে পারো, কিন্তু তুমি যদি এটাতে লেগে থাকতে চাও, এটা অনেক কঠিন জায়গা। তো তোমাকে ভালোবেসে আসতে হবে এই জায়গাটাতে। তো যদি ভালোবেসে আসো তাহলে আমি বলবো ওয়েলকাম। না নেই আমার দিক থেকে আমি যতটুকু জানি তোমাদেরকে শেখাবো, আর আমার যারা বয়োজ্যেষ্ঠ আছে আমি তাদের সাথে তোমার পরিচয় করে দেবো যেন তোমরা শিখতে পারো। দু একজন আছে মাঝে মধ্যে আমাকে। আমার একটা পরামর্শ থাকবে তোমার কাছে, যেটা হচ্ছে যে তুমি নতুনদেরকে উৎসাহিত করবে এবং সাহিত্য চর্চায় বেগবান করবে এই জন্য করবে যে তাদের সৃজনশীলতা বাড়বে, এই তো। হ্যাঁ, বিশ্বজিৎ, তোমাকে তো আর একটা কিছু বলা হয়নি। তোমার তো অনেক প্রাপ্তি আছে, অর্জন আছে, পুরস্কার আছে। কি কি পুরস্কার আছে একটু বলবে? আমার প্রথম পুরস্কার বলবো আমার পাষাণ প্রতিমা, আমার কাব্যগ্রন্থ, এটা আমার পুরস্কার, এবং শেষটা ভালো আমার পুরস্কার, এটা অর্জন একটা নিঃসন্দেহে। এবং গাইবান্ধার মানুষের ভালোবাসা, এটা আমার প্রথম পুরস্কার। আরো কিছু আছে আনুষ্ঠানিক? তার আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ আমাকে একটি সম্মাননা দিয়েছিল, এটা পদক্ষেপ নাট্য উৎসবে। আর পরবর্তীতে একটা কম্পিটিশন হয় ছোট গল্পের উপরে, আমি রংপুর বিভাগে প্রথম হই, এবং পুরো বাংলাদেশে যে 3 জনকে পুরস্কার দেওয়া হয় তার মধ্যে আমি একজন বিজয় লাভ করি। পরবর্তীতে এই অনুষ্ঠানের মাধ্যমেই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড, এটা কলকাতার একটা সংগঠন, এরা ইন্টারন্যাশনালি কাজ করে থাকে। তো ওরা কোনো কারণে জানতে পারে যে এই বছরে আমরা পুরস্কার পেয়েছি এবং তারা আমাদেরকে ইনভাইট করে। এটা বাংলাদেশ সরকারের খরচেই বলবো আমার যাওয়ার সুযোগ হয়েছিল বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের নিমন্ত্রণে। তো কলকাতায় থেকে তাদের সঙ্গে মিশে এবং তাদের কালচার আমাদের কালচার দেখে মনে হলো যে আমাদের কালচার কতটা উন্নত, কতটা রিচ। তো ছোট গল্পে পুরস্কার পেয়েছি, এটা আমার একটা বড় প্রাপ্তি ছিল। কতটি হবে পুরস্কার তোমার এরকম? আমি খুব বেশি লিখি না বললাম। আচ্ছা, তো হাতে গোনা 2টো। আচ্ছা, তাহলে তুমি যে আরেকটু অন্যদিকে যাই, তুমি গানের কথা বলছিলে, গান লেখালেখি, তোমার গান লেখালেখি কি থেমে আছো নাকি আবার শুরু করেছো? নাটকের কারণে কিছুটা গ্যাপ রেখেছি কবিতা, তবে যে কবিতাগুলো লিখেছি তার মধ্যে কয়েকটা মনে হয় গান হবে, প্রসেসে 2টা আছে, একটি অলরেডি শুট দেওয়া হয়ে গেছে। শোনো, আমি তোমাকে আজকে একটা কথা বলি। তুমি নিশ্চয়ই
আমাদের এই উপমহাদেশের বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছো? নাম শুনেছি, তবে হ্যাঁ, পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছো তুমি। আমার কাছে বই আছে, তুমি ওইটা নিয়ে পড়বা। সে লিখেছে সে লিখেছে কি জানো, তাকে যে একজন গীতিকার আর একজন কবি, সে পার্থক্য করার চেষ্টা করেছে। বলছে যে আমাকে যে কেন কবি বলে নাই কেউ, যে আমি ততদিনও কবি হয়ে উঠতে পারি নাই, আমি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ই রয়ে গেলাম। তার মানে সে একজন বড় মাপের কবি, কিন্তু তাকে কবি কেউ বলেনি। সে কোনো একটা জায়গায় একটু অভিমান করে বলে, সেই জায়গায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের বই যে তুমি পড়িও, কথায় কথায় রাত হয়ে যায়, বইটা সংগ্রহ করিও, পাও, দেখবা। ইন্ডিয়ান প্রিন্ট বই আমার কাছে আছে, তুমি চাইলেই আমার কাছে নিয়ে পড়তে পারো। অবশ্যই চেয়ে নিব, অবশ্যই চেয়ে হ্যাঁ, নিব। তুমি পড়ে আবার শর্ত আছে দিতে হবে, অবশ্যই ফেরত দেবো। ডোন্ট হ্যান্ড ওভার টু এনি পারসন। মজার বিষয়, যেটা আপনি মজা করলেন, আমি একটু মজা করি। হ্যাঁ। তো আমাকে সরোজ জেঠু বলেছিল বিদ্যা চুরি করা ভালো, যদি সেটা কাজে লাগে। তাহলে আমি দিব না। না না, আপনার তাহলে চুরি দিব করবো না, না। যেহেতু চেয়ে নিচ্ছি, একটা কথা আচ্ছা, দিয়ে নিব। আমরা একদম শেষের দিকে এসেছি, একদম কি বলবো, একদম শেষ প্রায়। আমাদের সিগন্যাল এসছে পিছন থেকে, আমার ক্যামেরার পেছন থেকে সিগন্যাল এসছে, এটা প্রতিবারে বলি। এখন যদি বলি যে গায়নহার, তুমি বললা নতুনদের ক্ষেত্রে বলছে, আর আমাদের ওভারঅল যদি বলে ছোটদের বড়দের, তুমি একজন ছোট মানুষ বলবো, তুমি অল্প বয়সের একজন মানুষ, তোমার পরামর্শ কি থাকবে যে ওভারঅল গায়নহার শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কিভাবে আরো গতিশীলতা নিয়ে আসা যায়? আমি বলবো যে আমাদের মধ্যে কানেক্টিভিটিটা থাকা দরকার, যেহেতু আমাদের ছোট অঞ্চল এবং আমরা অনেক শেখা বাকি, একে অপরের সাথে মিশবো, শিখবো এবং এই জায়গাটাকে ভালোবাসবো, আর সবাই সবাইকে শ্রদ্ধা সম্মান করবো। সবাই সবাইকে শ্রদ্ধা সম্মান করবো। বাহ, খুব দারুণ কথা বলেছো। এবার শ্রোতা বন্ধুদের কাছে বিদায় নাও, কি বলবো, কয়েকটি কথা বলে বিদায় নাও, তারপর আমি বিদায় নেব। আচ্ছা, আমি বিদায় নিতে চাই শরৎ জেঠুর একটি কবিতা পড়ে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। কারণ আমার শুরুটা তাকে দিয়ে হয়েছিল সাহিত্যাঙ্গনে, তো তাকে অনেক মনে পড়ে এখনো পর্যন্ত। তিনি নেই এটা আমার মনে হয় না তিনি নেই। তার লেখা লটারি শিরোনামে একটি কবিতা। পরমাণু ফাটিয়ে বের করেছ দানব, গ্রহান্তরে পাঠিয়েছ নবচর, তাতে আমার কি? গত বছরের খরায় ঝলসে গেছে বুক, এ বছরের বন্যায় থুবড়ে গেছে মুখ, তিলোত্তমা রাষ্ট্রসভায় জমেছে কত সুখ, জীবন এখন জুয়া। ভাগ্য ফেরায় জ্যোতিষী, তাবিজ কবচ শনি, যা শেখাবে তাই তো শিখি, লাখ টাকার স্বপ্নে কিনি টিকিট, লটারি লটারি, জীবন এখন লটারি। ধন্যবাদ সবাইকে। বাহ, তাহলে তুমি বিদায় নিয়েছো দর্শকদের কাছে? হ্যাঁ, আবার আসতে চাই, বিদায় নেব না, আবার আসতে চাই এবং আপনাদের সাথে আবার আড্ডা দিতে চাই। আড্ডা দিতে চাই, ওকে। তো ঠিক আছে বিশ্বজিৎ, আমি দর্শকদের কাছে বিদায় নিই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো থাকবেন। আমরা এতক্ষণ ছিলাম বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিতের অনেক প্রতিভা আছে। বিশ্বজিৎ একাধারে অভিনেতা, নাট্যকার, কবি, লেখক, এবং আপনারা শুনেন এতক্ষণ যে বিশ্বজিৎ কিন্তু বিশেষ করে আর্কাইভসে এবং গ্রন্থাগারে তালিকাভুক্ত লেখক। এটি কিন্তু আমাদের গাইবান্ধার একটা গর্ব, গাইবান্ধার জন্য একটা পাওয়া। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামী মঙ্গলবার দেখা হবে, কথা হবে কোনো এক অতিথির সঙ্গে। শুভ সন্ধ্যা।